সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। স্বাস্থ্য খাতের অসুস্থতা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। কেনাকাটা থেকে চিকিৎসা সেবা পর্যন্ত নানা ক্ষেত্রে রয়েছে অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগ। করোনা মহামারীর এ সময়ে এসব নিয়ে আরও বেশি আলোচিত হয়েছে। অবশেষে দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে তুমুল সমালোচনার মুখে পদত্যাগ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এর আগে স্বাস্থ্য খাতের বিভিন্ন শীর্ষ পদেও রদবদল করা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে, বদলে কি সারবে অসুখ? এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারবেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। আমরা আলোচনা শুরুর আগে দেখে আসছি প্রধান শিরোনামগুলো। সিরাজগঞ্জে নদী গর্ভে বিলীন অর্ধশত বসতভিটা, বন্যার পানিতে তলিয়ে বিভিন্ন জেলার বাড়িঘর, রাস্তাঘাট। পদ্মার তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত। বঙ্গবন্ধু মেডিকেলে নকল N95 মাস্ক সরবরাহ করায় ফেঁসে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন। শাহবাগ থানায় মামলা। দেশে করোনায় ৩৫ জনের মৃত্যু। স্বাস্থ্য খাতে রদবদল হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা। মত বিশ্লেষকদের, স্থায়ী সমাধানে দরকার জড়িতদের শাস্তি। অসুস্থতার জন্য জামিন নিলেও ৪ মাসেও চিকিৎসা হয়নি বেগম জিয়ার। করোনা পরিস্থিতির কারণ বলছেন বিএনপি নেতারা, মেয়াদ বাড়াতে আবেদনের চিন্তা। এবং জুমার নামাজ দিয়ে ৮৬ বছর পর আবারও মসজিদ হিসেবে চালু হলো আয়া সোফিয়া। ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে বাংলাদেশ সহ হাজার হাজার মানুষের অংশগ্রহণ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আজকে ৫টি শিরোনাম পড়লাম এবং ৫টি শিরোনামের দ্বিতীয়টি এবং তৃতীয়টি হচ্ছে স্বাস্থ্য খাত নিয়েই। স্বাস্থ্য খাতের অনিয়ম এবং স্বাস্থ্য খাতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো নিয়ে, এবং সেটিকে সামনে রেখেই আজকে আমরা সম্পাদকীয় বিষয় রেখেছি। তো আমি শুরুতেই চাচ্ছিলাম ব্যারিস্টার শাহ আলী ফরহাদকে দিয়ে শুরু করতে, কিন্তু এই মুহূর্তে তাকে আমরা সংযুক্ত করতে পারছি না। তো আমি প্রথমেই শামা ওবায়েদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলা হচ্ছে যে স্বাস্থ্য খাতে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে যে সকল অভিযোগ উঠেছে সেগুলোকে অ্যাড্রেস করে তারা বলছেন যে তারা যাদের বিরুদ্ধেই জড়িত তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি তিনি পদত্যাগ করেছেন, সেটি আমরা এরই মধ্যে জানি। এবং আজকেও আমাদের যে দ্বিতীয় হেডলাইন সেটিতে দেখা যাচ্ছে যে N95 মাস্ক সরবরাহ করায় যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এবং সেই ক্ষেত্রে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে যত ধরনের অভিযোগ উঠছে সেগুলো তারা ব্যবস্থা নিচ্ছেন, এবং সে কারণে আসলে সরকারকে যেভাবে বিএনপি সমালোচনা করে স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, সেটি আসলে অমূলক এবং সেটি অন্যায়। এবং আজই ওবায়দুল কাদের তার একটি বক্তব্যে বলেছেন যে সেটি আসলে বিএনপি আসলে গলাবাজির রাজনীতি করছে এবং সেক্ষেত্রে তারা আসলে কাজের কাজ কিছুই করছেন। আপনি কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, এই বিশ্ব মহামারী কোভিড-19 কারণে বাংলাদেশের জনগণ এমনিতেই দুশ্চিন্তাগ্রস্ত এবং একটি প্যানিকের মধ্যে প্রতিদিন দিন যাপন করছে, যে কে কখন আক্রান্ত হয়, কে কখন মৃত্যুবরণ করে। তার উপরে আবার গত ৪-৫ মাসে এই করোনা ভাইরাসের বদৌলতে যেটা সাপে বর হয়েছে, সেটা হচ্ছে যে এই স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য খাতের যে সীমাহীন দুর্নীতি গত ১২-১৩ বছর ধরে চলছে সেটা উন্মোচিত হয়েছে। এখন এই দুর্নীতির কারণে যারা সাফার করছে তারা হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিক। এই দুর্নীতির কারণে সাধারণ নাগরিকরা মৃত্যুবরণ করছে, হসপিটালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না। স্বাস্থ্য খাতের এই দুর্নীতি এবং অনিয়মকে আপনি গত ১০-১২ বছরের সমস্যাই মনে করছেন, এর আগের কোনো সমস্যা মনে করেন না? এই সমস্যা দুর্নীতি বাংলাদেশের সব খাতে সবসময় কিছু না কিছু ছিল, কিন্তু গত ১২ বছরে প্রত্যেকটা
খাত এবং প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা প্রশাসনিক যেসব জায়গায় কাজ, সরকারি কাজকর্ম হয়, সেগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে এবং দুর্নীতির কারণে যেভাবে যে সবাই একেবারে চুরি ডাকাতি এবং পারচেজ মূলক কাজে সবাই ব্যস্ত আছে, কিভাবে প্রকল্পের নামে, উন্নয়নের নামে কিভাবে হাজার হাজার কোটি টাকার লোপাট হবে দেশ থেকে, সেই রকম দুর্নীতি কিন্তু আমরা আগে, আওয়ামী লীগও 96-এ ছিল, সেই আমলেও দেখি নাই। বিএনপির কথা তো উনি বলবেন, ফরাদ সাহেব বলবেন, সেটা ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে যে আপনি প্রশ্ন করেছেন যে স্বাস্থ্য অধিদপ্তর এর ডিজি পদত্যাগ করেছে। এখন আমার কথা হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদত্যাগ করলো, ওনার যে বস এবং এই জাতীয় কমিটির যে মন্ত্রণালয়, জাতীয় কমিটি যে হয়েছে করোনার, তার যে টিম লিডার স্বাস্থ্যমন্ত্রী, উনি কবে পদত্যাগ করবে বা ওনাকে কেন বরখাস্ত করা হচ্ছে না? আমি মনে করি, এবং শুধু আমি না, বাংলাদেশের নাগরিক হিসেবে, আমি বিএনপির একজন কর্মী না, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মনে করি যে স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা উচিত অথবা ওনার পদত্যাগ করা উচিত। আর যদি উনি পদত্যাগ না করে বা বরখাস্ত না করে, তাহলে আমি ভেবে নিব যে সরকারে যারা ওনাকে মন্ত্রী এখনো রেখেছেন তারাও এই দুর্নীতির সাথে জড়িত। যে সমাবেশ, আমি আমাদের শিরোনামের প্রশ্নেই আসতে চাই। আপনার কি মনে হয় যে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করলে যে সকল অব্যবস্থাপনা এবং দুর্নীতির প্রশ্ন বছরের পর বছর উঠছে এবং তার আসলে সমাধান হবে, সেটা আপনি মনে করেন? হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী, এই স্বাস্থ্য, ইটস আ ম্যাটার অফ প্রিন্সিপাল। আমরা অন্য দেশের স্বাস্থ্যমন্ত্রীদেরকেও পদত্যাগ করতে দেখেছি এই করোনাকালীন সময় তাদের ব্যর্থতার কারণে। ইট ইজ আ ম্যাটার অফ প্রিন্সিপাল। উনি যখন এই পুরো জিনিসটাকে হেড করছেন, উনি যখন চিফ হয়ে বসে আছেন, ওনার নেতৃত্বে যখন এত কিছু হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সমন্বয়হীনতা হচ্ছে, কে কখন, আপনি লকডাউন পরিচালনা কে করবে, এটা লকডাউন মানুষ শুনছে নাকি, এটা কে দেখছে, দেখার কোনো লোক নাই। বা গণপরিবহনে লোকজন যাচ্ছে, এটা দেখার কোনো লোক নাই। এই যে বিশাল সমন্বয়হীনতা, স্কুল কলেজ খুলবে না বন্ধ হবে, দোকানপাট খুলবে না বন্ধ হবে, হাসপাতালগুলোতে স্বাস্থ্যমন্ত্রী কি আজ পর্যন্ত কোন সরকারি অথবা বেসরকারি হাসপাতালে গিয়ে দেখেছেন যে উনি যে বাসায় বসে বসে যে নির্দেশনাগুলো দিচ্ছেন সেগুলো হাসপাতালগুলো ফলো করছে নাকি? উনি আজ পর্যন্ত কেউ তাকে কোথাও যেতে দেখে নাই। আমি আবারও আপনাকে প্রশ্ন করছি, স্বাস্থ্য খাতের যে অসুখের কথা বলা হচ্ছে দীর্ঘদিন ধরে, তাতে কি স্বাস্থ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন বা যে সকল রদবদল হয়েছে, তাতে কি আপনি মনে করেন কিনা যে এই অসুখ সারবে? আমি ছোট্ট করে জানতে চাই, তারপরে আমি ব্যারিস্টার শাহ আলী ফরহাদের কাছে যাব এবং পরে নিশ্চয়ই আবারও আমি আপনার কাছে ফিরবো। আপনার প্রশ্নটা কি? আমি যেটি জানতে চাচ্ছি, যে একদম শিরোনামের প্রশ্ন আবারও করছি, সেটি হচ্ছে যে আপনি যেটি বলছেন যে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, বছরের পর বছর স্বাস্থ্য খাতের অসুখের যে কথা বলা হচ্ছে, অনিয়ম এবং দুর্নীতির কথা বলা হচ্ছে, মানে উনি পদত্যাগ করলে আপনি মনে করছেন যে এই অসুখ সেরে যাবে? স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করাটা একটা সূচনা হবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মন্ত্রণালয়, আজকে খবর বের হচ্ছে যে এই যে 2013-14 সালে যে মেডিকেল কলেজের পরীক্ষা পত্র ফাঁস হয়েছিল, সেটাও স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু হয়েছিল। আজকে স্বাস্থ্য অধিদপ্তরের পরতে পরতে, মন্ত্রণালয়ের পরতে পরতে যেসব দুর্নীতিবাজরা, চোর ডাকাতরা বসে আছে, যারা 35 লাখ টাকার পর্দা দেখে, যারা 10,000 টাকার বিভিন্ন ধরনের চুরি চামারি করে, হাসপাতালগুলোতে 900 কোটি টাকার মিঠু সিন্ডিকেট 900 কোটি টাকার খালি বাক্স সরবরাহ করেছে বিভিন্ন হাসপাতালে এবং সেই টাকা তুলে নিয়ে গেছে, এবং এটা প্রতিদিন বছরের পর বছর চলছে। সুতরাং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগটা একটা সূচনা হবে এবং বাংলাদেশের মানুষ সেটাতে একটা প্রশান্তি পাবে। জি, শামা ওবায়েদ, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, আপনি নিশ্চয়ই শামা ওবায়েদের কথা শুনেছেন এবং তিনি বলছেন যে নীতিগতভাবে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আপনি সেটি শুনেছেন এবং সেটি নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন। এর পাশাপাশি আপনার কাছে আমি এই আজকে আমাদের যে একটি শিরোনাম, দ্বিতীয় শিরোনাম, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু মেডিকেলের নকল N95 মাস্ক সরবরাহ করায় ফেঁসে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন। এবং এই শারমিনের পরিচয় দিতে গিয়ে একটি অনলাইন মিডিয়া তারা লিখেছে যে উনি হচ্ছেন ছাত্রলীগের সাবেক নেত্রী ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের আসলে উনি সভানেত্রী ছিলেন। এবং আরেকটি যে দ্বিতীয় শিরোনাম, সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে স্বাস্থ্য খাতে রদবদল হলেও রাঘব বোয়ালদেরকে আসলে ধরতে হবে। এবং আমরা বিভিন্ন সময়ে শুনেছি যে স্বাস্থ্য খাতে সরকারের তরফ থেকে হাজার হাজার কোটি টাকা অনেক বরাদ্দ দেওয়া হয় এবং সেটি বলা হয় যে 80 ভাগই দুর্নীতি খেয়ে ফেলে এবং এই দুর্নীতির পেছনে আসলে
কাজ করে বিভিন্ন রাজনৈতিক প্রভাব এবং বিভিন্ন রাজনৈতিক যে কলকাঠি সেগুলো। তো সেই প্রসঙ্গে আপনি কি বলবেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ? জি, ধন্যবাদ ওমর ভাই। অনেকদিন পর সময় টিভিতে আসলাম। সময় টিভির সব দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা আমি শুরু করতে চাই এইভাবে, যে আমাদের দেশে দুর্নীতি বিভিন্ন খাতে আছে। আমাদের সরকার থেকে কিন্তু কোনো সময় বলা হয় না যে বাংলাদেশ এখন দুর্নীতি মুক্ত হয়ে গেছে, কারণ এটি একটি চলমান লড়াই, এটা আমাদের লড়ে যেতে হবে। এবং আমরা কিন্তু সেই নিদর্শনটা দেখাচ্ছি আমাদের বিভিন্ন কাজের মাধ্যমে, যে আমরা কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না। এই যে আপনি যে দুটি উদাহরণ দিলেন, আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ সহ যখন পেশ করা হবে, এনাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের এই অপরাধী পরিচয়টাই এখানে প্রাধান্য দেওয়া হবে, যেভাবে আমরা এতদিন দিয়ে এসেছি। এই বেশ কিছু দুর্নীতির খবর সামনে এসেছে, সেগুলোর বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে। এখন আপনি মন্ত্রীর সম্পর্কে যে বিষয়টি বলছেন, যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন যিনি, আমার সহবক্তা এবং ওনার দল, আমি বলবো যে আমরা যদি আমাদের সরকার থেকে যদি মনে করা হয় যে আমরা এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, দেশের যে চাহিদা, সেই অনুযায়ী এই মন্ত্রী মহোদয় ডেলিভার করতে পারছেন না, তাহলে উনি এতদিন থাকতেনও না। তো আমরা এখন পর্যন্ত আমাদের মন্ত্রীর যে কাজ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু এই যে আমাদের ক্লিন আপ অপারেশন বলেন, এসব বিষয়ে কিন্তু উনি ভালোভাবে নেতৃত্ব দিচ্ছেন। আর আলটিমেটলি মন্ত্রিসভার পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তো আপনার আলটিমেট সিদ্ধান্তটা প্রধানমন্ত্রীর হাতে থাকে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন মনে করবেন যে আমাকে এখানে নতুন কাউকে আনতে হবে, তিনি সেটাই আনবেন। ফরাজ ভাই, আপনাকে এখানে একটু আসলে থামানোর জন্য আমি external দুঃখিত। pressure- আমি যেটি বলতে চাচ্ছি যে এর আগে স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর, সেই স্বাস্থ্য আমি এই অধিদপ্তরের পয়েন্টগুলোই বলতাম যে আমরা আন্ডার না, পারফর্মিং কোন আমি অফিসিয়াল প্রশ্ন শেষ করি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পদত্যাগ করতে হয়েছে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত ওনার আন্ডারের যারা আন্ডার কমান্ড আছেন সবাইকেই কোনো না কোনো কারণে আসলে এই করোনা পরিস্থিতিতে বিভিন্ন সমালোচনার মুখে সরানো হয়েছে অথবা সরে যেতে হয়েছে। তারপরেও আপনি মানে কিসের বিবেচনায় বলছেন যে স্বাস্থ্যমন্ত্রীকে এখনো পর্যন্ত উনি ঠিকমতো কাজ করতে পারছেন এবং সফল আপনি কেন মনে একটু করছেন? বলি এই বিষয়টা, আমি যদি একটু বলি আপনাকে, আমরা মার্চের 11 তারিখে কিন্তু বাংলাদেশে সারা পৃথিবীতে অ্যানাউন্সমেন্ট হলো যে কোভিড-19 একটি প্যান্ডেমিক, একটি গ্লোবাল প্যান্ডেমিক। ডব্লিউএইচও থেকে কিন্তু এর আগ পর্যন্ত এটির যে ব্যাপ্তি সেটা নিয়ে ক্লিয়ার ভাবে কোনো ইনস্ট্রাকশন আসেনি। তো মার্চ মাস থেকে শুরু করে আপনি যদি এখন পর্যন্ত দেখেন, অনেকে এখানে ভুল করে বলেন যে বাংলাদেশ নাকি 3 মাস হাতে সময় পেয়েছিল, যে কথাটি একেবারেই সত্য নয়। বাংলাদেশ আসলে 1 মাসের মতন সময় পেয়েছিল, 1 মাসের থেকেও কম বলবো আমি। কারণ গ্লোবাল প্যান্ডেমিক ডিক্লেয়ার হওয়ার আগ পর্যন্ত ডব্লিউএইচওর কাছ থেকে সবকিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে জানার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশ কেন পৃথিবীর কোনো দেশই এর ব্যাপ্তি বা এর গভীরতা কতটুকু এই সমস্যার, সেটি তারা আন্দাজ করার মতন অবস্থায় ছিল না। কারণ এখানে সেই তথ্য উপাত্ত একমাত্র এই ধরনের আন্তর্জাতিক সংগঠনের কাছ থেকে আমরা পেতে পারি। তো তারপর থেকে আপনি দেখেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তো কোনো সময় কোভিড এর মতন মহামারী, এমনকি আমাদের দেশ কেন, উন্নত অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থায় মহামারী সামলানোর জন্য কোভিডের চ্যালেঞ্জ এবং সরকার কিভাবে সেটি মোকাবেলা করেছে সেটি আমি জানি। আমি একটু বিষয়ে থাকতে চাই ফরহাদ ভাই, আপনি বিষয়গুলো কিন্তু আপনাকে একটু মাথায় নিতে হবে। কারণ আমরা যদি শুধুমাত্র 3 বা 4টা দুর্নীতির বিষয়কে এখানে হাইলাইট করতে থাকি, এখানে যেগুলোর ইনফ্যাক্ট ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে, তাহলে কিন্তু সম্পূর্ণ যে আপনার চিত্রটি সেটি কিন্তু সামনে ফরহাদ ভাই, তাহলে আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। স্বাস্থ্য অধিদপ্তরের যে সদ্য বিদায়ী এবং পদত্যাগকারী ডিজি, তিনি বলেছেন তাকে যখন শোকজ করা হয়েছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সেখানে তিনি যেটি বলেছেন যে তিনি যতগুলো পদক্ষেপ নিয়েছেন উপরের কারো দ্বারা নির্দেশিত হয়েই তিনি এই পদক্ষেপগুলো নিয়েছেন। তো উপরের কারো দ্বারা নির্দেশ উপরের মানে কারা আসলে কারা, সেগুলি নিশ্চয়ই মন্ত্রী বা তার সাথে যারা সম্পর্কিত তারা, তাদের নির্দেশনা যদি ব্যবস্থা নিয়ে থাকে। জি, একজন বিদায়ী আন্ডার পারফর্মিং অফিসারের আপনার এই ধরনের কথাগুলো খুব গুরুত্বের সাথে নিব না, কারণ তিনি কিন্তু চাবেনই এখন ব্লেমটা আরো অনেক জায়গায় ছড়িয়ে দিতে। উনি পদত্যাগের আগেই রাখতে হবে এটি বলেছেন। আমি আপনাকে এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি যে আমাদের স্বাস্থ্য খাতের সাথে জড়িত দায়িত্ববান কেউ যদি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত থাকে, আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো লিভে তাদেরকে দিচ্ছি না। তো এটা আপনি আমাদের নতুন সচিব আশা বলেন, আমাদের সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো যেটি সিএমএসডি, সেটির নতুন পরিচালক নিয়োগ বলেন, অথবা নতুন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ বলেন, সব জায়গাতেই আমরা এই ধরনের নতুন মানুষদেরকে নিয়ে আসছি।
এখন একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যেটি আমি বললাম, যে আমাদেরকে কিন্তু সম্পূর্ণ চিত্রটি পেতে হলে এই 3.5-4 মাসের কাজগুলো আমাদেরকে দেখতে হবে। আমরা শুধু যদি দুর্নীতি নিয়ে আলাপ করি এবং অন্য বিষয়গুলো একদমই সামনে না আনি, তাহলে মনে হবে যে মানুষ রাস্তাঘাটে মারা যাচ্ছে আর কিছু মানুষ শুধুমাত্র টাকা কামানো নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু তা কিন্তু না। সারা দেশব্যাপী একটি মহা কর্মযজ্ঞ হয়েছে গত 3.5-4 মাস। ফরহাদ ভাই, আপনাকে 80টা ধন্যবাদ। আপনার কাছে আমি এখন আবারও আপনার আসবো। সারা আমি দেশে শ্যামল কোভিড দত্ত বিশেষায়িত আপনার কাছে হাসপাতাল। আসতে চাই। আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে আপনি দুই বক্তার বক্তব্য শুনলেন, তাতে আপনার কি মনে হয় যে আসলে স্বাস্থ্য মন্ত্রীকে নিয়ে যে প্রশ্ন উঠেছে এবং শামা ওবায়েদ বলছেন যে নীতিগতভাবে তার পদত্যাগ করা উচিত, এবং ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলছেন যে এই মহামারী যেভাবে সামাল দেয়া গেছে এবং তাতে স্বাস্থ্যমন্ত্রীকেই আসলে কৃতিত্ব দিতে হবে, বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো বলে ব্যারিস্টার শাহ আলী ফরহাদ মনে করেন এবং তার কৃতিত্ব তিনি স্বাস্থ্যমন্ত্রীকে দিতে চান। শ্যামল দত্ত। শোনেন, 1998 সালে বাংলাদেশের সংসদে একটা বিতর্ক হচ্ছিল। তখন একটা ট্রেন অ্যাক্সিডেন্টে পর তখন যোগাযোগ মন্ত্রী, তখন একটি মন্ত্রণালয় ছিল, রেলপথ এবং যোগাযোগ মন্ত্রণালয়। তো আনোয়ার হোসেন মঞ্জু তখন যোগাযোগ মন্ত্রী, তাকে বলা হয়েছিল যে আপনি পদত্যাগ করবেন কিনা এই রেল দুর্ঘটনার দায়িত্ব নিয়ে। আহ পৃথিবীর অনেক দেশে এরকম রেকর্ড আছে। তো আনোয়ার হোসেন মঞ্জু জবাব দিয়েছিলেন যে আমি পদত্যাগ করলে যদি সড়ক দুর্ঘটনা বা রেল দুর্ঘটনা বন্ধ হবে এরকম নিশ্চয়তা দেওয়া যায়, তাহলে আমি পদত্যাগ করতে রাজি আছি। প্রশ্নটি হচ্ছে যে এরকম নিশ্চয়তা তো দেওয়া যাবে না, কিন্তু নৈতিক দায়িত্ব বলে একটা কথা আছে। এখন নৈতিক দায়িত্বে আবার আর একটা বিষয় আছে, সেটা কেউ ফিল করে কেউ করে না। একটু আগে শামা ওবায়েদ যখন বলছিল নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন শুধুমাত্র লকডাউন ভঙ্গ করেছে এই অভিযোগ আসার কারণে, তিনি এটা ফিল করেছেন। এখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী যদি ফিল না করেন তাহলে কিছু করার নেই। আমাদের এখানে রেকর্ড হচ্ছে বা আমাদের এখানে রীতি হচ্ছে কেউ ফিল করে না যে তাকে পদত্যাগ করতে হবে। যেমন ধরুন এই যে যখন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কথা বললেন, তিনি কিন্তু মহাপরিচালক কিন্তু পদত্যাগ করছেন কোন সময়ে, যখন তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে, তার বিরুদ্ধে দুদকে ডাকার ইয়ে হয়েছে, সেই সময় একেবারে চূড়ান্ত পর্যায়ে তাকে কিন্তু আগে সরকার বরখাস্ত করেনি। বরখাস্ত করার আগে তিনি পদত্যাগ করেছেন। আমাদের এখানে স্বাস্থ্য খাতে হ্যাঁ এটা ঠিক যে এই ধরনের রেকর্ড নাই। আমরা অতীতেও দেখেছি দুর্নীতির অভিযোগ মন্ত্রীদের বিরুদ্ধে নানা পর্যায়ের ব্যক্তিত্বের বিরুদ্ধে আসে, কিন্তু সরকার ব্যবস্থা নেওয়া পর্যন্ত কিন্তু কেউ পদত্যাগ করে না, এটুকু নৈতিক দায়িত্ব ফিল করে না। নৈতিক দায়িত্ব যদি ফিল করতো তাহলে স্বাস্থ্যমন্ত্রী বোধহয় আগেই পদত্যাগ করতো। তো সেটি আপনার প্রশ্নের সরাসরি জবাব হচ্ছে সেটাই। সেক্ষেত্রে মানে যে প্রসঙ্গটি ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলতে চাচ্ছেন যে মানে শুধুমাত্র দুর্নীতিকেই সামনে নিয়ে আসা হচ্ছে এবং এই করোনা পরিস্থিতিতে এবং মহামারীর ক্ষেত্রে যে সকল অর্জন হয়েছে সেগুলো আসলে আলোচনা হচ্ছে না, এবং সেটিকে উনি বলছেন যে এটা ঠিক। আমি বলি আপনাকে, অনেক দুর্ভাগ্যের বিষয় আমাদের জন্য করোনার মতো একটা বিশ্ব মহামারী যেটা আমাদেরকে বিপর্যস্ত করেছে। এই সময়ে আমাদের উচিত ছিল যে করোনা ব্যবস্থাপনাটা কিভাবে উন্নত করা যায় সে আলোচনা করা, কিন্তু গত 4 মাস যাবত আমরা দুঃখের সঙ্গে আলোচনা করছি করোনার সময় কি পরিমাণ দুর্নীতি হচ্ছে, কি পরিমাণ অব্যবস্থাপনা আছে এগুলো নিয়ে। সেটি কি অপ্রাসঙ্গিক মনে হয়? এবং সেটি মূলত গণমাধ্যমে আসছে, এবং যেহেতু আপনি একজন সিনিয়র সাংবাদিক। অপ্রাসঙ্গিক না, সেটা প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এই কারণেই দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থাপনায় আপনার যে অব্যবস্থাপনা চলে এসছে সেটা প্রকট হয়ে উঠেছে, সেটা ওপেন আপ হয়েছে এই করোনা ব্যবস্থাপনার সময়। কিন্তু এই করোনা ব্যবস্থাপনায় আমাদের অনেক সফল ব্যবস্থাপনাও আছে। আমাদের ইকোনমিক ম্যানেজমেন্ট খুবই ভালো হয়েছে, আমাদের অন্যান্য ম্যানেজমেন্ট গুলো খুবই ভালো হয়েছে, কিন্তু আমরা মিজারেবলি ফেল করেছি কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনায়। আমরা প্রাইভেট হসপিটাল গুলোকে আনতে পারি নাই প্রপারলি ম্যানেজমেন্টে, আমরা পরীক্ষার ব্যাপারটাকে একটা নির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি নাই, যে কারণে এই জেকেজির মতো রিজেন্টের মতো দুর্নীতিবাজ এবং এই ধরনের ভুয়া প্রতিষ্ঠানগুলো ঢুকে গেছে। এগুলো মনিটরিং গুলো যথার্থভাবে হয় নাই, মানুষ চিকিৎসা না পেয়ে মারা গেছে। কিন্তু আমরা কিন্তু অন্যান্য ব্যবস্থাপনাকে কিন্তু খুবই এফিশিয়েন্টলি করেছি। আজকে অনেকেই সমালোচনা করতে পারেন গার্মেন্টস সেক্টরে যে সিদ্ধান্তগুলো হয়েছে এগুলো অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত ছিল। ইকোনমিক সেক্টরে যে সিদ্ধান্তগুলো ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রণোদনা দেওয়ার প্যাকেজ গুলো ছিল, এগুলো খুবই ইতিবাচক পদক্ষেপ। এগুলো বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে কিন্তু এক ধরনের প্রাণশক্তি দিয়েছে। কিন্তু আমি অন্য ব্যবস্থাপনায় কিন্তু আমরা দেখেছি আমাদের দুর্বল ব্যবস্থাপনা। যেমন আপনি যদি ধরেন হাসপাতাল ব্যবস্থাপনায়
লোক আছে মাত্র 3 জন। বাংলাদেশে হাসপাতাল আছে, প্রাইভেট হাসপাতাল আছে, ক্লিনিক আছে 14,000। আপনি এই বিষয়গুলোর উপরে আমরা কখনো জোর দিই নাই। এবং এগুলো আমরা এই যে কেনাকাটার প্রসেসটা এমন একটা প্রক্রিয়া স্বাস্থ্য ব্যবস্থাপনায় যেটির মধ্যে দুর্নীতি লুকিয়ে আছে। ফলে আপনি একজন ব্যক্তি পরিবর্তন করলেন বা একজন ডিজি চলে গেল বা একজন পরিচালক চলে গেল, তাতে কিন্তু এই ব্যবস্থাপনার কোনো উন্নতি হবে না। ব্যক্তির পরিবর্তন দিয়ে উন্নতি হয় না যতক্ষণ আপনি সিস্টেম আপনার দুর্নীতিবাজ ক্রিয়েট করে। শ্যামল দত্ত, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আমি শামা ওবায়েদ আপনার কাছে চলতে চাই, যেতে চাই। সেটি হচ্ছে যে আপনি স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করছেন না সেটি নিয়ে নৈতিক বা প্রিন্সিপালের প্রশ্ন তুলেছেন। তো আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের সময় বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আপনারা কি সেই দৃষ্টান্ত দেখাতে পেরেছেন যে আসলে দুর্নীতির অভিযোগ উঠলে সেটি পদত্যাগ করতে হয়, এবং সেটি যদি না হয় তাহলে এই প্রশ্ন তোলার নৈতিক অধিকার বিএনপি রাখে কিনা, সেটিও তো একটি প্রশ্ন নাকি? আমি তো এই দেশের নাগরিক, আমি তো এই দেশে বসবাস করি, সেই হিসেবে আমি এই প্রশ্ন তুলতেই পারি। আর আপনার ওই প্রশ্নের উত্তর শ্যামল দত্ত দিয়ে দিয়েছেন। আমাদের দেশে এই কালচার নাই, কিন্তু কালচার শুরু করা উচিত। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে বলছি, এই কালচার আমাদের থাকা উচিত। মানে আমাদের বলার কালচার আছে, করার কালচার নেই। প্লিজ আমাকে যদি আপনি বলতে না দেন, আমার পয়েন্ট প্রশ্ন করছি, আপনিই বলবেন, আপনি বলবেন, বলতে যেন পারেন, এই জন্য আমি প্রশ্ন করছি, বলুন। হ্যাঁ, ফরহাদ সাহেবের কতগুলো পয়েন্ট এনেছেন। হ্যাঁ, যে বিদায়ী ডিজি কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। প্রথম কথা, আমি মনে করি ডিজি কে একটা স্কেপগোট বানানো হয়েছে। ডিজি হয়তো দুর্নীতির সাথে জড়িত বা জানতো, বাট ডিজি এখানে বহুদিন ধরে আছে, স্বাস্থ্য খাতে উনি বহুদিন ধরে চাকরি করছেন। কিন্তু ডিজি যখন উনি ডিজি হিসেবে নিয়োজিত ছিল, তখন থেকেই কিন্তু উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে সকল দোষ চাপাচ্ছিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরের উপর দোষ চাপাচ্ছিল। সুতরাং কিন্তু ওনারা ওভারলুক করছেন বা দেখতে চাচ্ছেন না। আচ্ছা, আরেকটা উনি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী নাকি সফলভাবে এই প্যান্ডেমিক মোকাবেলা করছেন। ভাই, গত বছর ডেঙ্গু হয়েছিল, আবার এই বছর ডেঙ্গু সিজন চলে আসছে। গত বছর ডেঙ্গুতে আপনার স্বাস্থ্যমন্ত্রী অর্ধেক টাইম দেশেই ছিল না। আসার পরে ওনার ভূমিকা এবং ওনার কার্যক্রম জনগণের দ্বারা, বাংলাদেশের জনগণ দ্বারা সমালোচিত হয়েছিল এবং অত্যন্ত খারাপভাবে সমালোচিত হয়েছিল। আজকে আপনি বলছেন যে আমাদের কি বলে 49টা জেলার মধ্যে কোনো আইসিইউ সাপোর্ট নাই, আমাদের 64 জেলার মধ্যে আমাদের 43টা জেলায় কোনো টেস্টিং হচ্ছে না, আমাদের চীনা যে প্রতিনিধি আসলো তারা এসে বলে গেল আমরা অন্ধকারে হাতড়াচ্ছি। তারপরে আমাদের টেস্টিং এর হার সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম, 215টা দেশের মধ্যে 147তম আমরা। প্রতিদিন যেখানে হু বলছে, প্রতিদিন এখনো বলছে যে মোর টেস্টিং ইজ নিডেড। এখন স্বাস্থ্য অধিদপ্তরের পলিসি হচ্ছে যত কম টেস্টিং হবে তত কম দেখানো যাবে। কিন্তু আমরা কিন্তু দেখছি সরকারি হিসাব প্রতিদিন 2:30টার সময় যে ভাষণ দেয়, সে ভাষণ আর কেউ বিশ্বাস করছে না। কারণ আমরা জানি যে করোনা উপসর্গ নিয়ে আরো বহু লোক প্রতিদিন বিভিন্ন জেলায় ঢাকা সহ মারা যাচ্ছে, সেগুলো কিন্তু সরকারি হিসাবে আসছে না। সুতরাং স্বাস্থ্যমন্ত্রী কিভাবে সফল হয়েছে এই প্যান্ডেমিক মোকাবেলা করতে সেটা, এবং এই মন্ত্রী নিজে বলেছে প্রথম দিকে যে এই জাতীয় কমিটি কি সিদ্ধান্ত নেয় সেটা উনি নিজেই জানে না। আচ্ছা, তারপরে আমি আসি 4 নম্বরে। উনি বলেছেন প্রথম 3 মাসে ছিল না, 1 মাস ওনারা সুযোগ পেয়েছে। ভাই, জানুয়ারি মাসে প্রথমে আমরা কিন্তু অলরেডি জানি ইটালি জানুয়ারি ফেব্রুয়ারিতে অলরেডি ফরেন আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু অলরেডি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ওরা হু হয়তো প্যান্ডেমিক হিসেবে ঘোষণা দিয়েছে আর পরে, কিন্তু এইটা যে একটা প্রাণঘাতী ভাইরাস, এগুলো আসলে অনেক পুরনো আলোচনা। গত 4 মাস ধরেই আসলে আপনারা এগুলো বলছেন। আমি যেই জায়গাটিতে জানতে চাই আপনিই বলবেন। আপনি বলছেন যে এগুলো আমাদের কালচারে নেই, এগুলো আমাদের সংস্কৃতিতে নেই। যদি সংস্কৃতিতে যদি না থাকে তাহলে আমরা দাবি করি কিভাবে, আর তাহলে বা পরিবর্তনই বা হবে কিভাবে? সেটি তো আমাদের সংস্কৃতি নেই, সেটা আপনি নিজেই বলছেন। আমি মনে করি সংস্কৃতিতে নেই, বা সংস্কৃতিতে আনতে হবে। দেয়ার হ্যাজ টু বি এ চেঞ্জ সামটাইম। বিএনপির আমলেও যদি কোনো ব্যর্থতা থেকে থাকে, কোনো মন্ত্রী যদি সেটা না করে থাকে, সেটা তো চলে গেছে। কিন্তু তাই বলে যে ভবিষ্যতে আমরা একই কাজ করে যাব সারা জীবন, তা তো হতে পারে না।
আপনার তো পরিবর্তন আসতে হবে। আমার কথা হচ্ছে এখন যেটা আমি একটা জিনিস এগ্রি করি, এখন আমাদের এই যে প্রথম 3 মাস কিন্তু আমরা শুনেছি কি বলতে গলাবাজি, ওই যে ওবায়দুল কাদের সাহেব বলেছে না বিএনপি গলাবাজি করে, গলাবাজি আমরা প্রথম 3 মাসে গলাবাজি শুনেছি। ওবায়দুল কাদের সাহেব বলেছে করোনার চেয়েও আওয়ামী লীগ বেশি শক্তিশালী, শেখ হাসিনা থাকতে করোনা ভাইরাস আমাদের কিচ্ছু করতে পারবে না। করোনার প্রতিরোধে ঢাকা বিমানবন্দরের মতো ব্যবস্থা উন্নত দেশগুলোতেও নাই। কিন্তু আমরা প্রথমে কি দেখেছি, ঢাকা বিমানবন্দরের যে মেশিনটা ছিল প্রথম মার্চ এপ্রিল মাসে আমরা দেখেছি মেশিনও নষ্ট ছিল, যে স্ক্রিনিং করার জন্য, যাত্রীদেরকে স্ক্রিনিং করার জন্য। এবং এই যে স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা নাই, ইতালি থেকে আমাদের নাগরিকরা যখন ফেরত আসলো তখন তারা সারা দেশে ছড়িয়ে গেল, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার কথা বলা হলো। শামা ওবায়েদ, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, আপনি বলছিলেন যে স্বাস্থ্যমন্ত্রীকে সেভাবে আপনি মানে তাকে দায়িত্ব নিতে হবে বলে আপনি মনে করেন না, কিন্তু দুইজন বক্তাই আরও এই প্যানেলের আরও যে দুজন বক্তা তারা দুজনই আসলে আপনার বক্তব্যের সাথে দ্বিমত করছেন। এখন আপনি কিছু বলতে চান কিনা তাদের বক্তব্যের উত্তরে? জি, প্রথমত আমি একবারও বলিনি যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একজন সফল স্বাস্থ্যমন্ত্রী। আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যেটা একটা এক্সেপশনাল সার্কামস্ট্যান্স, এবং এই সার্কামস্ট্যান্সের মধ্যে যতটুক পারা যায় অতটুক করার চেষ্টা কিন্তু আমরা ওনার মধ্যে লক্ষ্য করেছি। আমি কিন্তু ওনাকে সফলতা বা ব্যর্থতার সার্টিফিকেট দেওয়ার মতন অবস্থানে নেই। তো এই কথাটা এক নাম্বার হচ্ছে, যেটা ঠিক না, এটা আমাকে যেটা উদ্ধৃতি করা হচ্ছে আমাকে, সেটা ঠিক না। আমি যেটি বলেছি যে আমাদের কিন্তু স্বাস্থ্য খাতের দুর্নীতির পাশাপাশি খুব অল্প সময়ের মধ্যে একটি নজিরবিহীন পরিস্থিতিতে আমাদের সরকার ইনক্লুডিং আমাদের হেলথ মিনিস্ট্রি যে পদক্ষেপগুলো নিয়েছে 3.5-4 মাসের মধ্যে এই দেশটাকে এই কোভিড এর পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য, সেই জায়গায় কিন্তু অনেকগুলো সফলতা আছে, এবং এই কৃতিত্বের জায়গাটিও কিন্তু আমাদেরকে বলতে পারতে হবে। আমরা কিন্তু শুধুমাত্র যে দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে আছি, কোনো কাজ হচ্ছে না, তা কিন্তু না। আর আপনার মনে হয় ব্যারিস্টার শাহ আলী ফরহাদের লাইনটি না, আমি এসেছি। জি জি বলুন, শুনতে পাচ্ছেন? জি ফরহাদ ভাই বলুন বলুন, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, তো এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এই যে কথাটি বলছিলেন যে টেস্টিং এর সংখ্যা নাকি দিন দিন কমে যাচ্ছে, তা কিন্তু না। আমরা কিন্তু আর্টিফিশিয়ালি টেস্টিং এর সংখ্যা কমাচ্ছি না। টেস্টিং এর সংখ্যা আস্তে আস্তে এমনিই কমে আসছে। সারা পৃথিবীতে যা হচ্ছে বাংলাদেশেও তা হচ্ছে। এখানে কিন্তু এমন না যে আমরা এমন কোনো রিস্ট্রিকশন দিয়ে দিয়েছি যার কারণে এখন টেস্টিং করতে মানুষ যেতে পারছে না। যেটি একটু আগে বলছিলাম যে আমাদের এখন 80টা ল্যাবের মধ্যে হচ্ছে। এখন কোনো পার্টিকুলার ডিস্ট্রিক্টে না থাকলেও কিন্তু তাদের টেস্টিং বন্ধ নেই। তারা কিন্তু এই পাশের ডিস্ট্রিক্ট বা পাশেই সর্বনিকট যেই ল্যাবটি আছে সেখান থেকে তারা টেস্ট করে আনছে। এমন কিন্তু কোনোখান থেকে বলা হচ্ছে না যে টেস্টিং এর জন্য এই জায়গার মানুষের কোনো টেস্ট হয় না, তা কিন্তু না। তো এটাও একটা ভুল কথা। আর একটা বিষয় আপনার দেখতে হবে যে এই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে আপনার এই এখন আমাদের জেনারেল কোভিড এর বেড, শুধু কোভিড এর রোগীদের জন্য বেড সারা দেশে এখন 15,000-এর উপরে, এবং আমরা এমন একটা ম্যানেজমেন্টের মধ্যে এখন জায়গাটি এসে পৌঁছেছে যেখানে 10,000-এর উপরে বেড আমাদের ইতিমধ্যে খালি আছে। তা আমি জানি না শামা আপা আসলে কি ভিত্তিতে বলছেন যে হাসপাতালে বেড না থাকার কারণে মানুষ মারা যাচ্ছে। উনি বলছেন আইসিইউ নাকি সংকট, আইসিইউ সংকট প্রথম দিকে অবশ্যই ছিল, কিন্তু এখন আইসিইউর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। বাংলাদেশে এখন সর্বমোট 532টি আইসিইউ আছে, যার মধ্যে আজকের প্রতিবেদন অনুযায়ী 226টি আইসিইউ বেড খালি আছে। তো চিকিৎসার অভাবে কেউ মারা যাচ্ছে এটা বলা যাবে না। এবং উনি যেটা করোনা উপসর্গের কথা বলেছেন, করোনা উপসর্গের বিষয়টিও কিন্তু বেশ আগের। এখন কিন্তু আর আমরা দেখছি না যে করোনা উপসর্গ নিয়ে মানুষ মারা যাচ্ছে, অর্থাৎ মানুষ জানেই না যে তার করোনা হয়েছে কিনা। এই বিষয়গুলো কিন্তু এখন একদমই কমে এসেছে। এটা অবশ্যই প্রথম দিকে ছিল, কারণ মানুষ নিজেও দেখা যাচ্ছিল যে টেস্ট করতে ভয় পাচ্ছিল, করোনা নিয়ে একটা জেনারেল আপনার বিভ্রান্তির কনফিউশনের জায়গা ছিল। ওই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের উত্তরণ ঘটেছে, এবং এগুলো যদি আমরা অ্যাকনলেজ না করি আমাদের এই পার্টিকুলার সার্কামস্ট্যান্স অ্যাকনলেজ করলে কি স্বাস্থ্য খাতের যে অসুখের কথা বলা হচ্ছে সেটি দূর হয়ে যাবে ফরহাদ ভাই? না, আমার কথা একটাই যে আপনি যখনই কোনো অনিয়ম বা দুর্নীতি বা কোনো ঝামেলার কথা জানতে পারবেন তখন সেই বিষয়ে আপনি ব্যবস্থা নিচ্ছেন কিনা, এটাই হবে আমার একমাত্র টেস্টিং ক্রাইটেরিয়া। আমি কিন্তু জেনারেলি এখন স্বাস্থ্য খাত দুর্নীতিগ্রস্ত এই কথা বললে আমার চলে গেলে হবে না। কোন জায়গাটায় দুর্নীতি আমাকে নির্দিষ্টভাবে বলতে হবে, এবং সেখানে তারপরে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি কিনা বা নিচ্ছি না নাকি সেই বিষয়টা আপনার মানুষের সামনে তুলে ধরতে হবে। ফরহাদ ভাই, সেই ক্ষেত্রে আপনাকে আমাকে একটু যোগ করতেই হয়, সেটি হচ্ছে যে গত বছরের জানুয়ারি মাসে দুদকের পক্ষ থেকে স্বাস্থ্য খাতের 11টি জায়গা কোথায় কোথায় দুর্নীতি সেটি সুনির্দিষ্টভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। 25টি সুপারিশ দেওয়া হয়েছে,
16টি মামলা করে 14টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং সেই ব্যবস্থা নিতে মন্ত্রণালয় সময় নিয়েছে 7 মাসেরও বেশি সময়। তো সেটিকে আপনি মনে করবেন যে সেটি আসলে মানে মানে সেটিকে আপনি কিভাবে বলবেন যে দেখিয়ে দেওয়ার পরেও 7 মাস যদি সময় লাগে তাহলে সর্ষের ভেতরে যদি ভূত থাকে এবং সেই ভূত তাড়ানোর কি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটি আসলে প্রশ্ন উঠেছে। ফরহাদ ভাই। না, যেটি আমি একদম শুরুতেই বলছিলাম যে এমন কোনো খাত নেই যেখানে আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ কিন্তু পাবেন না। হ্যাঁ, এটা আমাদের একটা জেনারেল প্রবলেম বাংলাদেশের, এবং এটা থেকে উত্তরণের জন্য আমাদেরকে কনস্ট্যান্টলি ফাইট করে যেতে হবে। স্বাস্থ্য খাতকে আমি আলাদাভাবে দেখি না, এটা একটা সিমটোম্যাটিক ব্যাপার। করাপশনের প্রবলেমটা তো বাংলাদেশে অবশ্যই আছে, এটা থেকে তো কোনো সময় মুখ ফিরিয়ে নেওয়ার উপায় নেই। এর জন্যই তো আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারের পর্যন্ত বলা ছিল যে আমরা দুর্নীতিকে একদম মানে প্রায়োরিটি এরিয়া হিসেবে দুর্নীতি দমনকে আমরা বেছে নিচ্ছি। তো এখানে ওই যে অ্যান্টি করাপশন কমিশনের যে রিপোর্টটির কথা আপনি বললেন, সেই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নিতে দেরি কেন হয়েছে আমি বলতে পারবো না। তবে এখন কিন্তু আপনার একদম ফ্রিকুয়েন্ট বেসিসেই কিন্তু দেখা যাচ্ছে আপনার যেসব ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোন রকমের অভিযোগ পাওয়া যাচ্ছে তাদেরকে কিন্তু সাথে সাথে আপনার ব্ল্যাক লিস্টেড করে ফেলা হচ্ছে। তারা আর মন্ত্রণালয় বা সরকারের সাথে কাজ করার কিন্তু কোনো স্কোপ থাকছে না। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। আমি শামাওয়াত, আপনি বলতে চাচ্ছিলেন, আপনি নিশ্চয়ই বলবেন। এর পাশাপাশি আপনি বলুন আপনি কি বলতে চাচ্ছেন, আমি পরে আপনাকে আপনার প্রশ্নটি আবার করছি। শামাওয়াত, আপনি যোগ করতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওনার স্বাস্থ্যমন্ত্রীর মতোই উনি খুব গর্বের সাথে বললেন যে আইসিইউ বেড খালি আছে। উনি স্বাস্থ্যমন্ত্রীও কিছুদিন আগে শুনলাম যে বললেন যে হসপিটালে বেড, ঢাকা শহরে বেডগুলো খালি আছে, তার মানে সংক্রমণ কমছে, রোগী ভালো হচ্ছে বা করোনার বেটার অবস্থা। সেটা কিন্তু নয়, বিশেষজ্ঞরা বলছেন এবং ওনাদের জাতীয় কমিটির, করোনা জাতীয় কমিটির যারা সদস্যরা আছেন, ডাক্তাররা বলছেন, যারা যেটা বলছেন যে মানুষ এখন আর হসপিটালের উপরে আস্থা নাই, স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা নাই। বেশিরভাগ মানুষ করোনা নিয়ে কিন্তু বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং টেস্টিং এক একটা টেস্টিং এর রিপোর্ট আসতে 1 থেকে 2 সপ্তাহ লাগছে। তাহলে আমি আপনার পয়েন্টটি বুঝতে পেরেছি। এর পাশাপাশি আপনাকে আমি যে প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলছেন যে অন্য সময়ের চেয়ে এই সময়টি মানে এই সরকারের আমল এই কারণেই আলাদা যে কোনো সমস্যা ওনাদের নজরে আসলে ওনারা ব্যবস্থা নেন, কিন্তু আগে এই ব্যবস্থা নেওয়া হতো না। এই দিক থেকে বর্তমান সরকার আলাদা এবং দুর্নীতি একটি চলমান মানে সব সময়ের সমস্যা এবং সেটিকে এই সরকার অন্যভাবে অ্যাড্রেস করছে, সেটি ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? উনি মনে করলে ভালো। ওনাকে আমি একটা প্রশ্ন করি, ওনারা দুর্নীতি অ্যাড্রেস করছেন, তো উনি তো প্রধানমন্ত্রী দপ্তরে কাজ করেন, তো উনি তো আমাকে বলুক তো যে শাহেদের মতো এই বিশাল বড় বড় নেতারা প্রধানমন্ত্রীকে কিভাবে ফুল দেয়, আমি কিভাবে প্রধানমন্ত্রীর কাছে যাই, আমি তো এটা জানি না। কারণ আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, আমি তো জানি যে এগুলার একটা প্রোটোকল থাকে, ঠিক আছে? তো আপনি তো প্রধানমন্ত্রী দপ্তর আছে, আমি তো জানি না। আপনারা যে এখন অস্বীকার করছেন শাহেদকে আপনারা জীবনে চোখেই দেখেন নাই, তো এই শাহেদ যে প্রধানমন্ত্রীর সাথে একেবারে হাস্যোজ্জ্বল অবস্থায় ছবি তুললো, ফুল দিল, কোথা থেকে আসলো? তো দুর্নীতি আপনারা কি পরিমাণে মোকাবেলা করবেন সেটা আমি জানি না। আমি ব্যারিস্টার শাহ আলী ফরহাদের কাছ থেকে এখনই এই প্রশ্নের উত্তরটা নিয়ে আছি। ফরহাদ ভাই, আপনি প্রশ্নটি শুনেছেন যে শাহেদ কিভাবে গণভবন, বঙ্গভবন সহ অন্যান্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে, অন্যান্য বিভিন্ন স্পর্শকাতর জায়গায় গেলে সেটি কিন্তু অনেকদিন ধরে প্রশ্ন উঠেছে এবং আপনি যেহেতু প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সেই কারণে আপনার কাছে নিশ্চয়ই তার একটি উপযুক্ত জবাব, ব্যাখ্যা আমরা পাবো আশা করি। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। জি জি জি, শুনেন, এখানে আসলে বিষয়টা হচ্ছে যারা প্রফেশনাল ফ্রড, এরা অনেক উপায় বের করে ফেলে বিভিন্ন খাতির টাতি করে এদিক ওদিক পৌঁছায় যাওয়া। এটা দেখা যায় অনেক সময় সৎ এবং যোগ্য মানুষ যারা, তাদের ক্ষেত্রে যে জিনিসটা পেরে ওঠা যায় না, তখন এটা নিয়ে আলাপ হতেই পারে। এই বিষয়ে একদম সুনির্দিষ্ট তথ্য ছাড়া আসলে আমার কিছু বলা ঠিক না। কিন্তু আমাদের কথা হচ্ছে এই প্রফেশনাল ফ্রডটাকে তো আমরা ধরেছি এবং তার বাঁচার তো কোনো উপায় নেই। কিন্তু শামা আপা একটুখানের জন্য কিন্তু অ্যাকনোলেজ করছেন না যে এই যে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের যে তথাকথিত ডক্টর শাহাবুদ্দিনকে ধরা হয়েছে, উনি তো বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আপনার অর্থ সম্পাদক এবং গত নির্বাচনে তেজগাঁও আসন থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত একজন ব্যক্তি। ওনার বিরুদ্ধেও তো আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তো আপনারা নিজেদের ব্যাপারে তো কোনো কিছু বলছেন না, তার বিরুদ্ধে এখন পর্যন্ত আপনারা দলীয়ভাবে কি কোনো ব্যবস্থা নিয়েছেন? এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আমি একটা প্রশ্নের উত্তরটা দিয়ে দিই 1 সেকেন্ডে। শাহাবুদ্দিন সাহেব বিএনপিতে এখন নাই, উনি চলে গেছেন বিএনপি থেকে ইলেকশনের পরে। খুব সুন্দর একটা ইলেকশন করছিলেন না আপনারা 2018-তে, ওইটার পরে উনি চলে গেছে। আর আরেকটা হচ্ছে যে আপনারা ওই শাহাবুদ্দিন মেডিকেলকে আপনারা ধরেন,
এখানে আমার কোনো বক্তব্য নাই। এখানে মালিক বিএনপি না আওয়ামী লীগ, ভাই এটা মুখ্য না। শাহাবুদ্দিন মেডিকেলকে কিন্তু আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় পারমিশন দিয়েছিল টেস্টিং করতে, কিন্তু তারা যদি অন্যায় করে, তারা যদি ইল্লিগাল কিছু করে, তাদেরকে আপনারা অবশ্যই ধরবেন। এখানে আমার কোনো বক্তব্য নাই। সে বিএনপি দেখে আমি তো কেন তার সাফাই গাবো? জি, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি একটু শ্যামলদা আপনার কাছ থেকে ঘুরে আসতে চাই। আপনি শ্যামলদা, আপনি শুনছিলেন দুজনের বক্তব্য, এবং সেই ক্ষেত্রে আসলে আপনার কোন জায়গাটাতে এখন অ্যাড্রেস করা উচিত বলে আপনার মনে হয় যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন এই মহামারীকে সামনে রেখে, তারপরেও কিন্তু গণমাধ্যম এবং সাধারণ মানুষের কাছে কিন্তু আলোচনার বিষয় কিন্তু এই দুর্নীতি এবং অব্যবস্থাপনাই। তো সেই ক্ষেত্রে আসলে সরকারের তরফ থেকে আসলে কি ব্যবস্থা নেওয়া উচিত বা কোন দিকে নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন, শ্যামল দত্ত? ধন্যবাদ আপনাকে। ব্যবস্থা নিয়েছে সরকার, এটা অবশ্যই নিয়েছে, না হলে তো ব্যবস্থা না নিলে আজকে এই অবস্থা হতো না। কিন্তু আরো ব্যবস্থার প্রয়োজন আছে। যেমন ধরুন, বাংলাদেশের কতগুলো উল্লেখযোগ্য অগ্রগতি আছে। আমাদের এখানে মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার কম। আমাদের এখানে টিকা দানের জন্য আমরা সারা বিশ্বে প্রশংসিত। আমাদের এখানে কমিউনিটি লেভেলে হসপিটাল প্রতিষ্ঠা এবং অন্যান্য কাজগুলোতে আমাদের অনেক অগ্রগতি আছে। এবং আমাদের আরো অনেক ব্যবস্থাপনা আছে যেগুলোতে বিশ্ব জুড়ে আমাদের অনেকে মডেল হিসেবে দেখেন। প্রশ্ন হচ্ছে, আমি এখন এই করোনার কারণে সমস্ত কার্যক্রম থেমে গেছে, আমাদের টিকাদান কর্মসূচি থেমে গেছে, আমাদের নারীদের স্বাস্থ্যের ব্যাপারের কাজগুলো থেমে গেছে। গ্রামগঞ্জে অনেক নারী, অনেক সাধারণ মানুষ হসপিটালে গেলে ট্রিটমেন্ট পাচ্ছেন না। তার কারণ এখনো পর্যন্ত ডাক্তাররা বসেন না, প্রপারলি ট্রিটমেন্ট করেন না। আর এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে, যেটা ব্যারিস্টার শাহ আলী ফরহাদ বলেছেন, আমাদের কিন্তু করোনা রোগী আস্তে আস্তে কমে আসছে। যেমন ধরুন, ঢাকা মেডিকেলে 800 বেডের যে করোনা ইউনিট করা হয়েছিল, তাতে এখন 400 জনের কম রোগী আছে। তাহলে বাকি 400টা সিট কি খালি থাকবে? কারণ সাধারণ মানুষের চিকিৎসার জায়গা তো ঢাকা মেডিকেল। ফলে আমাকে এখন এমন একটি ব্যবস্থাপনা করতে হবে এখন থেকে, যাতে আমি করোনা রোগীর পাশাপাশি অন্যান্য রোগের চিকিৎসা হয়। বাংলাদেশে কিন্তু অন্যান্য এই যে রোগের খালি, চিকিৎসা এখন হচ্ছে সেটির না। পেছনে শামা ওবায়েদ মনে করেন যে স্বাস্থ্য খাতের প্রতি আস্থা কমে গেছে এবং সে কারণেই খালি। এই এই বক্তব্যের সাথে আপনি আপনি একমত কিনা? সেটা কিছুটা সত্য, কিছুটা আবার অন্য কারণও আছে। যে একটা হচ্ছে যে এর মধ্যে প্রাইভেট হসপিটাল গুলো যুক্ত হওয়াতে অনেক লোক প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে। এখন আপনার ল্যাব এইড, স্কয়ার, ইউনাইটেড, অ্যাপোলোর মতো হসপিটাল করোনা রোগীর চিকিৎসা করছে। আগে তারা করতো না। ফলে যারা অ্যাফোর্ড করতে পারে তারা এখন ওইদিকে চলে যাচ্ছে। আপনি তো নিশ্চয়ই জানেন, চট্টগ্রামে আমাদের অ্যাসালমের মতো একটা কোম্পানির তাদের অভিভাবক তুল্য বড় ভাই শুধু একটি আইসিইউর অভাবে মারা গেছেন। এখন হলে হয়তো সেটা মারা যেতেন না, কারণ এখন আইসিইউ বিভিন্ন প্রাইভেট হসপিটালে পাওয়া যাচ্ছে। তখন তো প্রাইভেট হসপিটালে কোনো করোনা রোগীকেই ঢুকতে দেয় নাই। আপনি স্কয়ার হসপিটালের সামনে 9 ঘন্টা অ্যাম্বুলেন্সে থেকে এক রোগী মারা গেছে, রোগী নিচ্ছে না। সেই ব্যবস্থাপনাগুলো ছিল, দুর্বলতাগুলো ছিল, কিন্তু এগুলো আস্তে আস্তে কাটিয়ে ওঠা হয়েছে। এটা অনেক পরে হয়েছে এবং সেজন্য অনেক মানুষের জীবন দিতে হয়েছে। প্রায় এতগুলো ডাক্তার মারা গেছে আমাদের দুর্বলতার কারণে মারা গেছে, আমাদের সাংবাদিক সমাজের লোক মারা গেছে আমাদের দুর্বলতার কারণে মারা গেছে। এগুলো অনেক পরে হয়েছে। এখন যেটা হয়েছে, আমি মনে করি পোস্ট কোভিড বা কোভিড এর শেষ দিকে এসে আমাদের হেলথ ম্যানেজমেন্ট কিরকম হবে তার জন্য এখন থেকে পদক্ষেপ নেওয়া দরকার। আমি মনে করি বিভিন্ন জায়গায় উপজেলা লেভেলে স্বাস্থ্য কেন্দ্রগুলো কিন্তু সাধারণ লোকের চিকিৎসা দিচ্ছে না, এগুলোকে অ্যাক্টিভ করতে হবে। সাধারণ রোগের আরো অন্যান্য রোগের রোগী আছে, আমাদের এখানে কিডনি রোগী আছে, আমাদের এখানে আপনার ডায়ালিসিসের রোগী আছে, আমাদের এখানে প্রেগনেন্ট উইমেনদের আপনার সিজার অপারেশন করার ব্যাপার আছে, এগুলো করছে না তৃণমূল পর্যায়ে। শ্যামল দত্ত, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, আমি আপনার কাছে আবারও ফিরতে চাই এবং আবারও ফিরতে চাই আমাদের যে শিরোনাম বদলে কি সারবে অসুখ, এবং সেটির সাথে সম্পর্ক রেখে আমি যে প্রশ্নটি আবার আপনাকে করতে চাই, সামাবাদ আপনাকে এরই মধ্যে করেছেন, যে ব্যারিস্টার শাহেদ যে আপনার বিভিন্ন স্পর্শকাতর জায়গায় ঢুকলো এবং নিঃসন্দেহে সেই ক্ষেত্রে তার চাতুর্য এবং ছল চাতুর্য একটি বিষয় ছিল, কিন্তু আপনি বলছেন যে কারো সাথে মানে খাতির করেছেন তিনি। তো সেই জায়গাটিতে এই কার সাথে তারা খাতির করলো এবং এই ধরনের লোক যেন ভবিষ্যতে কোনো সুবিধা না নিতে পারে, সেটিকে মাথায় রেখে আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, ব্যারিস্টার ফরহাদ? জি, ধন্যবাদ। দেখুন, এই যে এখন তো উনি একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রিমান্ডে আছেন, সেখানে তার জিজ্ঞাসাবাদ চলছে। অবশ্যই এই মানুষটার পাশে যারাই ছিল, যারা তাকে এই ধরনের কুকর্ম গুলো করার জন্য সাহায্য করেছে, তাদের যদি কোনো পদ পদবি থেকে থাকে সেটাকে ব্যবহার করেছে বা অপব্যবহার করেছে মূলত, তাহলে অবশ্যই তাদের নাম সামনে আসবে এবং তাদের বিরুদ্ধে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা আগের থেকেই কিন্তু কাউকে দোষারোপ করতে পারছি না। আমাদের আগে জানতে হবে তো যে এই বিষয়টা কি। কারণ দেখা যাচ্ছে যে বাংলাদেশের সমাজের এমন কেউ নাই যার সাথে উনি ছবি উঠানোর ক্ষেত্রে মানে পিছিয়ে আছেন। উনি একদম মানে
মিলিটারি, পুলিশ, রাজনীতিবিদ সবখানেই দেখা গেছে ঘুরে ফিরে উনি ছবি তুলছেন। এখানে আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে এই ধরনের মানুষগুলো আসলে রাজনীতিবিদদের একটা মানে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। কারণ একজন রাজনীতিবিদের কাছে যখন কেউ এসে একটা ছবি তুলতে চান, এটা সারা পৃথিবীতে আপনি দেখবেন যে একটা নর্মের মতন, যে আপনি কিন্তু কাউকে মানা করতে পারছেন না। সেই ক্ষেত্রে গণভবন কিংবা বঙ্গভবন ঢোকাটা তো এত সহজ নয়, বা সেখানে দাওয়াত পাওয়াটা তো সহজ নয়। না, সেটাই আমি বললাম যে এইখানে কিভাবে এইখানে কার্ড ম্যানেজ করে, তারা ইনভাইটেশন কার্ড ম্যানেজ করে চলে গেছে। অবশ্যই নিশ্চয়ই এগুলা র্যাব, পুলিশ, ডিটেকটিভ ব্রাঞ্চ যারা আছে এরা অবশ্যই বিষয়গুলো বের করবেন, সেই অনুযায়ী সংশ্লিষ্ট যারা তাদেরকে জানাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আমি খালি একটি কথা দিয়ে আমি শেষ করতে চাই যে দেখুন, এই যে এই শ্যামলদা যে বিষয়টি বলছিলেন, প্রাইভেট হাসপাতালগুলো থেকে শুরু করে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে সরকারকে মোকাবেলা করতে হয়েছে যে রোগী ফিরিয়ে দেওয়া হচ্ছিল বিভিন্ন জায়গায়। বেড থাকা সত্ত্বেও, আইসিইউ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে কোভিড রোগী দেখে নিতে পারছে না। সেই জায়গায় সরকারকে কিন্তু এনফোর্স করে এই ব্যবস্থা করতে হয়েছে যাতে ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, আমাদেরকে শেষ করতেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ শামা ওবায়েদ এবং ধন্যবাদ শ্যামল দত্ত। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।